নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হলো, পাইরেসি বলতে কি বুঝো? পাইরেসির ক্ষতিকর দিকগুলো লেখো। মানে পাইরেসি মানে হচ্ছে অন্যর জিনিস নিজের নামে চালাই দেয়া। মানে ধরো অন্য একজন একটা কবিতা লিখছে, তুমি দু একটা লাইন পরিবর্তন করে বলে দেয়া যে হচ্ছে এটা আমার কবিতা। অন্য একজন একটা গান তৈরি করেছে, সেই গানের কথা কিছুটা পরিবর্তন করে নিজের দাবি করা, অথবা সুর কিছুটা পরিবর্তন করে নিজের দাবি করা, অথবা তোমার নিজের লেখা একটা গানে আরেকজনের সুর সরাসরি ব্যবহার করে ফেলা। মানে অন্য একজনের জিনিস কিছুটা পরিবর্তন করে অথবা পরিবর্তন না করে সরাসরি নিজের নামে চালিয়ে দেওয়ার জিনিসটাই হলো পাইরেসি। তো পাইরেসির ক্ষতিকর দিকগুলো কি কি? পাইরেসির মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হয়। এর ফলে অভিযুক্ত ব্যক্তির জরিমানা বা শাস্তি হতে পারে। নির্মাতা ও লেখকরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়, ফলে সৃজনশীল কাজের প্রতি তাদের আগ্রহ কমে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা কপিরাইট আইন আছে। কপিরাইট আইন হচ্ছে যে তুমি অন্যের জিনিস নিজের নামে যদি চালাই দাও সেটা হচ্ছে আইনত অপরাধ। তারপরে হলো নির্মাতা লেখকরা, মানে ধরো তুমি একটা মুভি বানাইলা, সেই মুভিতে তোমার ধরো 2 কোটি টাকা খরচ হলো, উদাহরণ হিসাবে বললাম। তো তোমার তো অন্তত কিছুটা প্রফিট করার ইচ্ছা আছে, তাই না? কারণ তুমি কি করলে, এটা হল থেকে হচ্ছে চলার সময় তুমি ক্র্যাক করে বা হ্যাক করে তুমি ওইটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলা। এর ফলে যে মানুষগুলো হলে গিয়ে মুভিটা দেখতো, সেই মানুষগুলো আর হলে গিয়ে মুভিটা দেখবে না। যার ফলে মুভিটা অ্যাকচুয়ালি যতটা বিজনেস করার কথা ছিল ততটুকু বিজনেস না করতে পারা, ফলে নির্মাতা ক্ষতির সম্মুখীন হতে পারে। সৃজনশীল কাজ কমে যায়, ফলে সৃজনশীলতা চর্চার ক্ষতি হয়। মানে তুমি যদি নিজে কাজ করে, মানে নিজে ধরো হচ্ছে একটা মুভি তৈরি করা, এটা তো সৃজনশীল একটা কাজ, বা একটা গান তৈরি করা, এটা তো একটা সৃজনশীল কাজ। এখন তুমি এইটার জন্য যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেটা যদি না পাও, স্বাভাবিকতই কি হবে, তোমার আর কাজ করার ইচ্ছা জাগবে না। কারণ তুমি তো মানে নিজের খেয়ে বনের মশ কত তাড়ান যায়। তারপরে দেখো, সফটওয়্যার ও বিনোদন শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতি হয়, যেটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করতেছি। ব্যক্তিগত তথ্য চুরি বা হ্যাকিং এর আশঙ্কা বেড়ে যায়, নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ কমে যায় ইত্যাদি। মানে ব্যাপারটা হচ্ছে সৃজনশীল কাজের প্রতি মানুষের বিনিয়োগ, তারপর হচ্ছে শ্রম, তারপর ইচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে পাইরেসির ক্ষতিকর দিক। এরপর দেখো বিএসএ কি? বিএসএ হলো বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। তো এইটা বলতে আলটিমেটলি কি বুঝায়, যে বিএসএ হলো সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটা জোট, যা অবৈধ সফটওয়্যারের ব্যবহার বন্ধে কাজ করে থাকে। একটি পাইরেসি রোধ, কপিরাইট আইন বাস্তবায়ন এবং বৈধ সফটওয়্যারকে ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। মানে তুমি আরেকজনের সফটওয়্যার নিজের নামে চালাই দিয়ে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াতে না, ধরো হচ্ছে প্লে স্টোর, অ্যাপ স্টোর, এই সব জায়গায় হচ্ছে দিয়ে দিবে, এটা তুমি করতে পারবা না। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে বিএসএ কাজ করে, বা ওই জায়গাগুলোতে হচ্ছে প্রোটেক্ট করে থাকে। তথ্য অধিকার আইন কেন তৈরি করা হয়েছে? তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য অধিকার আইন তৈরি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা ও তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। যেহেতু জনগণের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, সেহেতু জনগণ ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 নামে একটি আইন চালু হয়েছে। এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিক তথ্য লাভের অধিকার রয়েছে। মানে তথ্য লাভের অধিকার মানে ব্যাপারটা এরকম না যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সে কয়টা বিয়ে করেছে সেই তথ্য লাভ করার অধিকার। এইটা তথ্য অধিকার না। ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কোনো একটা বাজেট হয়েছে, যে তোমার ওই রাস্তাটা তৈরির জন্য হচ্ছে বাজেট হয়েছে, তো এইখানে কত কোটি টাকা বাজেট হয়েছে, এই তথ্যটা তুমি জানার একটা অধিকার রাখো। কিংবা এরকম আরো অনেকগুলা, যেগুলা হচ্ছে আবার মানে এখানে বেশ কিছু আছে। কোনো ব্যক্তি ক্ষতির সম্মুখীন হবে না, বৈধভাবে ক্ষতির সম্মুখীন হবে না, মানে অবৈধভাবে ক্ষতির সম্মুখীনের একটা ব্যাপার আছে। ধর একটা টেন্ডার হইলো 10 কোটি টাকার, তো ওই লোক এইটা কাজ করতে যায় হচ্ছে তোমার 5 কোটি টাকা খরচ করছে। এখন যদি অ্যাকচুয়ালি তাকে জানিয়ে দেওয়া হয় যে হচ্ছে 10 কোটি টাকা, তখন সে তো হচ্ছে যে 5 কোটি টাকা প্রফিট করার চিন্তা ভাবনা ছিল সেটা করতে পারবে না, সে ক্ষতির সম্মুখীন হবে। তো আমরা এই ক্ষতি না, বৈধভাবে যে একজন মানুষকে ধরো হেয় প্রতিপন্ন হওয়া, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, এরকম যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো ব্যক্তিগত তথ্য না চেয়ে নিজের রাষ্ট্রীয় কল্যাণে যে তথ্যগুলো চাওয়া যায়, কিংবা হচ্ছে রাষ্ট্রে বসবাসে নিজের নিরাপত্তার জন্য যে তথ্যগুলো চাওয়া যায়, আবার রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ হবে না, এরকম যে তথ্যগুলো চাওয়া যায়, তথ্য অধিকার আইনের মাধ্যমে সেই তথ্যগুলো তুমি পেতে পারো। আচ্ছা, কপিরাইট আইন কি, এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। যে আইনের মাধ্যমে কোনো সৃজনশীল কাজের স্রষ্টাকে নির্দিষ্ট সময়ের জন্য তার কাজের উপর আইনগত মালিকানা ও অধিকার দেয়া হয়, সে আইনকে কপিরাইট আইন বলা হয়ে থাকে। মানে তুমি একটা বই লিখেছো,
কিংবা হচ্ছে একটা লেখা লিখেছো, একটা সফটওয়্যার তৈরি করেছো, একটা মুভি তৈরি করেছো, এই ক্ষেত্রে আইনগতভাবে এই বইয়ের ব্যক্তিগত মালিকানা তুমি। এই বইয়ের কোনো একটা অংশ অন্য একজন যদি ছড়িয়ে দেয় কিংবা অন্য একজন নিজের নামে চালিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সে কপিরাইট আইন ভঙ্গ করেছে বলে গণ্য হবে। তো এই কপিরাইট আইন মূলত হচ্ছে কোনো একটা জিনিসের সৃজনশীল জিনিসের ব্যক্তিসত্তা বা হচ্ছে মালিকানা আইনগতভাবে একজনকে দেওয়ার জন্য কপিরাইট আইন তৈরি করা হয়েছে। আচ্ছা, এই আইন কেন তৈরি করা হয়েছে বা কেন প্রয়োজন? কপিরাইট আইনের মাধ্যমে সৃজনশীল কাজের স্রষ্টা তার কাজের উপর ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে। এই আইনের মাধ্যমে স্রষ্টা তার কাজের জন্য আর্থিক ও সামাজিক স্বীকৃতি পায়, ফলে আরও নতুন সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হয়। অধিকার লঙ্ঘিত হলে আইনি ব্যবস্থা নিতে পারে, স্রষ্টা তার কাজ থেকে আয় করতে পারে, অনুমতি ছাড়া কপি বা পাইরেসি প্রতিরোধ করে ইত্যাদি। কম্পিউটার ট্রাবল শুটিং বলতে কি বুঝো, অথবা ট্রাবল শুটিং কি ব্যাখ্যা করো। খেয়াল করো, এটা সহজভাবে বলা যায় সমস্যা খুঁজে বের করা প্লাস হচ্ছে সমাধান করা, এটাই হচ্ছে ট্রাবল শুটিং। মানে কম্পিউটারে যদি কোনো সিস্টেমে কোনো একটা সমস্যা তৈরি হয় এবং সেটা সমাধান করা হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত ট্রাবল শুটিং। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে ব্যবহার নির্দেশিকা থাকে। এই নির্দেশিকার শেষের দিকে 1 বা 2 পৃষ্ঠায় ট্রাবল শুটিং দেওয়া থাকে। এই অংশে সমস্যার প্রকৃতি ও সমাধান থাকে। মানে তোমার এই ধরো হচ্ছে লাইট জ্বলতেছে না, এটার পেছনে কারণ কি, ডিসপ্লে ওপেন হচ্ছে না, এর পেছনে কারণ কি এবং এটার সমাধান কি, এই যে ব্যাপারটা, যে সমস্যা এবং সমাধান উল্লেখ করে দেয়, এটাই হচ্ছে ট্রাবল শুটিং। এই যে সিস্টেম চালু হচ্ছে না, সমাধান কি, এইখানে ব্যাপারটা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না, প্রবলেম খুঁজে বের করে এবং চালু করার জন্য কি করা উচিত, সমাধান করা। এই যে প্রবলেম খুঁজে বের করে এবং সমাধান করে, এটা হচ্ছে ট্রাবল শুটিং। তো আমরা এখানে দেখবো যে সিস্টেম চালু হচ্ছে না, সমাধান কি। মেইন পাওয়ার কেবল সংযোগটি লুজ বা ঢিলা কিনা দেখতে হবে। মানে আমরা যে ইলেকট্রিক সাপ্লাইটা দিচ্ছি বা হচ্ছে কারেন্ট কানেক্ট করতেছি, এইটাতে কোনো লুজ টুজ আছে কিনা, কানেকশন পাচ্ছে না, এরকম কোনো সমস্যা আছে কিনা। মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে। মেইন বোর্ডে মানে বাসে কারেন্ট আছে কিনা, হ্যাঁ, এটা দেখতে হবে। মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে, তবে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। তারপরে স্থানীয় সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। মানে যদি হচ্ছে নর্মালি কানেকশন দিয়া যদি কাজ না করে, তাহলে পরবর্তীতে ফাইনালি তোমার হচ্ছে সার্ভিস সেন্টারে গিয়ে দেখাইতে হবে। আচ্ছা দেখো, সিস্টেম সঠিকভাবে চললেও মনিটর কিছু না দেখা গেলে সম্ভাব্য সমাধানগুলো কি কি। এইটা সম্ভবত মানে খুব একটা মানে ধরো নর্মালি যদি প্রবলেম না হয়, তাহলে এটার মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে র্যাম সমস্যা হওয়া। তো যদি র্যাম পরিবর্তন করা হয়, তারপর এটা ঠিক হয়ে যায়। তারপরে এছাড়া অন্য অন্য কোনো কারণে হতে পারে কিনা সেগুলো আমরা একটু দেখি। মনিটরে বাতি জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হবে। যদি বাতি জ্বলে, তবে মনিটরের ডেটা কেবলটি পরীক্ষা করতে হবে এবং কেবলটি খোলা বা লুজ থাকলে তা সঠিকভাবে লাগাতে হবে। তারপরে সিস্টেমটি বন্ধ করে মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে, মানে সতর্কতার জন্য। তারপর হচ্ছে মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। একটি ইরেজার দিয়ে র্যামের কানেক্টরগুলো ঘষে পরিষ্কার করতে হবে। র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করার পর বিপ সাউন্ড হয় কিনা খেয়াল রাখতে হবে। যদি বিপ সাউন্ড শোনা যায়, তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটিকে চালু করতে হবে। চালু করার সময় যদি একাধিক বা লম্বা বিপ সাউন্ড হয়, তবে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। বিপ সাউন্ড মানে তো বুঝছো, মানে চালু করার সময় যে সাউন্ডটা হয় আর কি। তারপরে এবার ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে। র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না আসার কারণ হচ্ছে র্যামের সমস্যা। তো এইভাবে আমরা মানে কয়েকটা প্রবলেম দেখানো হয়েছে যেসবের কারণে ডিসপ্লে না আসতে পারে বা ডিসপ্লেতে কোনো কিছু শো না করতে পারে। তো এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করলে, তো আমি যেটা বললাম, কানেকশন চেক টেক করে দেখে মুছে টুছে যদি দেখো যে এই ক্ষেত্রে কাজ হচ্ছে, তাহলে তো হয়েই গেল। আর না হলে এই ক্ষেত্রে মূলত হচ্ছে কি করতে হয়, র্যামের সমস্যা, র্যাম পরিবর্তন করে দেখতে হয়। তো এটাই ছিল এই পর্বে আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবার আমন্ত্রণ রইল। আর ইজি আইসিটি বই যারা সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।